জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। যে কোনো মূল্যে জুলাই সনদ আদায়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন তিনি। এর আগে হাসনাত সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হন এনসিপির নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে বক্তব্য রাখেন তারা। নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের মৃত্যু স্বৈরাচারের পতন ঘটাতে অনুঘটকের ভূমিকা পালন করেছে। আর সদস্য সচিব আকসার হোসেন বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে যতদিন নতুন বাংলাদেশ না হবে ততদিন ছাত্র জনতা রাজপথে থাকবে। এ সময় গণপরিষদ নির্বাচনের দাবি করেন তারা। এরপর গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিকেলে রংপুরের 7টি পয়েন্টে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। আবু সাঈদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। যে লক্ষ্যে ছাত্র জনতা শহীদ হয়েছেন সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের মর্মবাণী ছিল ফ্যাসিবাদে বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থান উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং সংস্কারের সুযোগ হারিয়ে না ফেলা। স্বৈরাচার যেন কোনোভাবে মাথাচাড়া দিয়ে না পারে, সেই জন্য প্রতি বছর জুলাই উদযাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, এই জুলাইয়ে সে ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়। পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। আর সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 24 জুন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পরে পলাতক আসামিদের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ দেওয়ার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র এবং ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যমের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইভস নামে পদযাত্রা পালন করছে জুলাই ঐক্য। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় শাহবাগে গিয়ে। এ সময় সংগঠকরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঐক্য ধরে রাখতে পারেনি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তারা দ্রুত মামলাগুলোর অগ্রগতি ও দোষীদের শাস্তি দাবি করেন। এ সময় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি
ঘোষণা করে সংগঠনটি। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের সব দল গোষ্ঠীকে নিয়ে অনলাইনে অফলাইনে গণসংযোগ, আহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শহীদদের স্মরণে দোয়া ও কবর জিয়ারত, মিছিল, গণসমাবেশ ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রকাশ। আপনাদের 24 আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। 17 থেকে 32 জুলাই অর্থাৎ 1 আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ পাঠ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ করাবো যে কোন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, তোলাবাজদের হাতে জুলাই বিক্রি করতে দেওয়া যাবে না এবং জুলাই স্পিরিটকে সমুন্নত রাখতে হবে। সংস্কার ও বিচারের পাশাপাশি সরকারকে উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচনের দিকে এগোনোর পরামর্শ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান শহীদ এর স্মরণে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। পরাজিত ফ্যাসিস্টরা এখনও দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলেও জানান তিনি। বলেন, জুলাই মাস জুড়ে তারা আতঙ্ক সৃষ্টি করতে পারে, এজন্য দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ গুপ্তভাবে বিভিন্ন সময়ে এসব অপকর্ম করছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে এই সময় গণসংহতি আন্দোলনের 36 দিনের কর্মসূচি ঘোষণা করেন জুনায়েদ সাকি। এই সমস্ত অপতৎপরতা এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। জুলাই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বেড়েছে। বৈষম্যহীনভাবে সবাইকে দিয়ে চলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে ফিচি চত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে র্যালিটি টিএসসিতে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত গাওয়ার পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যত প্রকার অন্যায় হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় তার অবস্থানটা শক্ত রাখবে এবং প্রতিবারই এটা লিড হিসেবে থাকবে, এটা আমি আশা করছি। জুলাইয়ের পরে এখন অনেকটুকুই ফেসিবাদ মুক্ত এবং অপারেশন মুক্ত আমরা একটা ইউনিভার্সিটি পেয়েছি। একটি দল আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ধরে নিয়ে নিজেদের মতো করে সংস্কার চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য চায় না বলেও জানান তিনি। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই আগস্ট শহীদ, আহত ও পঙ্গুদের জন্য দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন এই দলটি পতিত শেখ হাসিনার পদ্ধতিতেই নির্বাচন চায়, যার মধ্য দিয়ে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকে। জনগণও মনে করে তারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এসব কারণে সংস্কার ছাড়া জামায়াত ইসলামী নির্বাচন চায় না বলে জানান ডাক্তার তাহের। বাঙালি জাতিকে স্বল্প সময়ের জন্য দমিয়ে রাখা গেলেও স্থায়ীভাবে দমন করা যায় না জুলাইয়ের আন্দোলনে, তা বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। সফলতা কি এখন ব্যর্থ হয়ে গেছে? এই সফলতা তো আছে যে আমরা এখন মুক্ত আছি, আমরা স্বাধীন আছি। আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি, সেই স্বাধীনতা এখনো কেউ কেড়ে নিতে পারেনি। সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটা অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এবং এই সফলতা এখনো বহাল আছে। সুতরাং এটা ব্যর্থ হচ্ছে কথা বলার কোনো সুযোগ নেই। গুলশানে হলে আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় 9 বছর পূর্তি আজ। 2016 সালের 1 জুলাই
ভয়াবহ এই হামলার ঘটনায় দেশি বিদেশি 22 নাগরিককে হত্যা করা হয়। ওই দিন রাত 9:45টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে হলিয়া টিচার বেকারিতে ঢুকে 5 জঙ্গি নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। এতে 2 পুলিশ সহ নিহত হয় 22 জন। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 ভারতীয় ছাড়াও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরে 2 জুলাই যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। অভিযান শেষে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। যশোরে ইকবাল মঞ্জিল নামে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে 2 ইঞ্জিনিয়ার সহ 3 জন নিহত হয়েছে। বেলা 12টার দিকে শহরের সার্কিট হাউস পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 8 তলা ইকবাল মঞ্জিলের 6 তলায় কাজ করছিলেন 2 ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক। এই সময় ভবনের বারান্দার অংশের ছাদ ধসে পড়লে গুরুতর আহত হন আজিজুর রহমান, মিজানুর রহমান মিজান ও নূর নামে 3 জন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 2010 সাল থেকে শুরু হয় এই ভবনের নির্মাণ কাজ। নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মণদীতে রিজভি নামে এক ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায় সোমবার রাত 11:30টার দিকে পূর্ব ব্রাহ্মণদীর একটি গলিতে হুড়হুড়ি এবং গুলি সদৃশ শব্দ শুনতে পায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে রিজভির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরতাহাল করে। এই সময় ঘটনাস্থলের পাশে একটি বাড়ি থেকে ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায় ডিশ ব্যবসা ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যার ঘটনায় প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের ডিসি জসিমউদ্দিন জানান, কামরাঙ্গীরচর থানার বেরিবাঁধ এলাকায় আবু বক্কর, দুলাল মিয়া এবং অজ্ঞাতনামা 2-3 জন একত্রিত হয়ে চাকু দিয়ে কুপিয়ে রকিকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার মোটিভ বিশ্লেষণ করে ছায়া তদন্ত করে ডিবি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোপন তথ্যের ভিত্তিতে আবু তালেব মেম্বার ও পলাশ খাঁকে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই যে 5 জন ব্যক্তিকে আপনারা ফুটেজে দেখতে পেলেন, এদের মধ্য থেকে আমরা এই গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালেব এই 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এদের মধ্যে যে বিরোধটা, এটা ওই স্থানীয় কোন ইস্যুটাতে মাদকের কথা, যেমন রকির আসছে, আবু কায়সারের বিষয়ে আমাদের কাছে এরকম তথ্য আমরা কিছুটা পেয়েছিলাম। তো এইটাকে আমরা একটু খতিয়ে দেখবো, যেহেতু তারা এখন গ্রেফতার হয়েছে এবং আপনার এইটা নিয়ে আধিপত্যের যে বিষয়টা আসে সামনে, ওটাও আমরা এখন আমাদের খতিয়ে দেখার বিষয় সামনে আমরা এটা দেখবো, যেহেতু তারা গ্রেফতার হয়েছে। সংকট কাটিয়ে মনোবল ও পেশাদারিত্বের সাথে আস্থা অর্জনে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে 24 জুলাই আহত ও নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশ সবসময় জনগণের পাশে থাকতে চায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশের বিভিন্ন ইউনিট, সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বর্ষা মৌসুমের শুরুতে তীব্র বৃষ্টি, বন্যা, ভূমিধসে বিপর্যয় নেমে এসেছে ভারতের 10 রাজ্যে। খুলে দেওয়া হয়েছে অনেক বাঁধ। সর্বোচ্চ 2 আবহাওয়া সতর্কতা রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে। হিমাচলে অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে এরই মধ্যে 300 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র বৃষ্টির কবলে দিল্লি এখনও জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। ওড়িশার 2 জেলাতে উচ্চ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির আভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ। চেনাব নদীতে পানি বাড়তে থাকায়
জম্মু কাশ্মীরের সানাল আর বাগলিহার, অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মুল্লিপেরার বাঁধও খুলে দেওয়া হয়েছে। এদিকে দাবদাহ বিপজ্জনক রূপ নিয়েছে ইউরোপের দক্ষিণাঞ্চলে। নজিরবিহীন সতর্কতা জারি রয়েছে ফ্রান্সে। ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করার পথে স্পেন। প্রতিবেশী ফ্রান্সেও ইতিহাসে প্রথমবার সতর্ক অবস্থায় প্রায় পুরো দেশ। দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দেশের ৮৮% এলাকায়। ইতালিতে রোম আর মিলান সহ ২৭ শহরের মধ্যে ২১টিতে রোববার থেকে জারি আছে সর্বোচ্চ সতর্কতা। তীব্র গরমে ভ্রমণ সতর্কতা জারি রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে আর অস্ট্রিয়াতে। বেলজিয়াম, হাঙ্গেরি, স্লোভেনিয়া এমনকি নেদারল্যান্ডসের মতো গরমে অনভ্যস্ত দেশগুলোতেও অস্বস্তি চরমে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।